হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় আশীর্বাদে তো একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠে ওকে টিফিনটাই দিয়ে নিলাম। আজকে তো উপোস, তো আজকে হচ্ছে নীল। তো নীলের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তো যাই হোক, আমিও নীলের উপোস করি, তো সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। কারণ কখন কি বাড়িতে আর কি শীত চলে আসে, তার জন্য তো যাই হোক বাসি কাজ করতে হবে। তারপরে কি বলে আকন্দ ফুলের মালা, সেগুলো আর কি করতে হবে। তো চান টান করে সেগুলো রেডি করব। তো আগে করব বাসি কাজ করে, তারপরে আর কি ওগুলো রেডি করব। আর মানে তাড়াতাড়ি আসে না আমাদের দিকে, মানে একটু লেট করেই আসে। তো যাই হোক, মোটামুটি হয়তো বলাও যায় না যে এবার হয়তো তাড়াতাড়ি চলে আসলো, আমরা রেডি হলাম। তো সেই জন্য মানে সকাল থেকে আমার পুরো টেনশন শুরু হয়ে যায়, মানে যতই বেলা করে আসুক ওরা, আমার টেনশনটা শুরু হয়ে যায় যে রাই হয়তো চলে আসো, মানে ঢাকের শব্দ শুনলেই মনে হয় যে না চলে আসছে। তো যাই হোক, আমি মোটামুটি রেডি হয়ে থাকলে যখন আসবে তখন আর কি জলটা ঢেলে নিতে পারবো। তো আমি আর আমার মেয়ে উপোস থাকবো। তো চলো সকালে বাসি কাজগুলো করে গুছিয়ে রেডি করি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই জিনিসটা দেখে তোমরা চিনতে পারছো, এটা কিন্তু আর কি কলকে ফুল। তো কলকে ফুলটা হচ্ছে বাবার খুবই পছন্দের একটা ফুল। তো সব সময় বাবার মাথায় এই ফুলটাই থাকে। তো আর এই যে পার্কিংটা কিন্তু একদমই ফাঁকা, গাড়ি টাড়ি নেই। তো সেই জন্য দেখো একদমই বেশ ধুলোর পরিমাণটাও বাড়িতে একটু কম আছে। যদি হাওয়া না হয় তাহলে ধুলোটা অনেকটাই কম থাকে। তো যাই হোক, আর এদিকে দেখো গাছটা ভর্তি কিন্তু ফুলটা ফুটেছে। তো মালা করব, তার জন্য ফুলটা তুলে নেব। তো দেখো ঝাঁপি ভর্তি করে বেশ অনেক ফুল তুলে নিয়েছি। আর এতে এই ঝাঁপিতে কিন্তু অনেক রকমের ফুল আছে, লাল, সাদা, হলুদ, অনেক রকমের। আর এদিকে মা সকালবেলা দেখো মন্দিরটা ধুয়েও দিয়েছে, আর সঙ্গে উঠোনটাকেও একটু জল দিয়ে ধুয়ে দিয়েছে। তার কারণ সন্ন্যাসীরা এসে বসা মানে বসবে তার জন্যে, কারণ ওখানে কিন্তু আমাদের পায়ের ধুলো ঝাঁটা সবসময় পড়ছে। তো সেই জন্যে। আর এদিকে এই যে কালকে একটা ডাব নিয়ে এসেছি। সকালে সমস্ত বাসি কাজ করে মাকে বললাম যে মা আপনি তাহলে ফুলের মালাটা করে দিন। আর মা যেহেতু সকালবেলা উঠে মন্দিরের কাজ করে, তো মা আর কি বাসি শাড়ি সব কিছু চেঞ্জ করে নেয়। তো তার জন্যে বললাম যে আপনি মালাটা করে দেন বসে বসে, আর আমি এদিকে রান্নাটা করে নিই। কারণ দুপুরের যে রান্নাটা মানে মা, বাবা, মাম্মা আর আর কি ওর পাপা খাবে, সেই জন্যে। আমরা তো খাবো না। তো যাই হোক, এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো গাছ থেকে একদম টাটকা টাটকা আম পাড়া হয়েছে। তো সেই আমটা আর কি কেটে নেবো। আজকে হবে টক ডাল, আর করব গোল গোল আলু ভাজা। তো যাই হোক, মা ওইদিকে মালাটা করে রেডি করছে, আর আমি এদিকে ভাবছি যে রান্নাবান্না করে ওকে ভাতটা দিয়ে তারপরে চান করে একটু ফ্রেশ হয়ে নেবো। মানে একটু ভাবছি একটু আলতাও পরবো, আজকে যেহেতু নীল ষষ্ঠী উপোস করব, তো একটু আলতাও পরবো। তো চলো আমটামগুলো কেটে রেডি করি। আমটা কেটে রেখেছি, আর জলটা দেখো এত পরিমাণে কালো হয়ে গেছে, মানে আমের যে আঠাটা, সে আঠায় কিন্তু পুরো আমের জলটা কালো হয়ে গেছে। ডেকচিতে জল নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি এক ঝাঁপি আলু, কারণ আমাদের বাড়িতে এরকম গোল গোল আলু ভাজা সবাই খেতে ভালোবাসে। তো যাই হোক, আলুগুলো কেটে ডেকচিতে রাখবো। এরকম করে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি। আর এই যে বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে, তার কারণ বালি আছে আলুর গায়ে প্রচুর পরিমাণে। তো ভালো করে না ধুলে কিন্তু এই যে ভাজা যখন করব, খাওয়ার সময় বেশ দাঁতে যখন পড়ে না, তো কিসকিস করে। তো তার জন্য আলুগুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে শেষ পর্যায়ে ঝাঁপিটা এরকম ডেক্সির উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে এরকম লাস্ট ফিনিশিং হচ্ছে এরকমভাবে ধুয়ে তারপরে এই যে একটা ডেক্সির উপরে রেখে দিয়েছি, তাহলে জলগুলো ঝরে যাবে। আর জল ঝরে গেলে তাহলে কিন্তু ভাজাটা বেশ মানে একটা একটা হয়ে থাকবে। আর যদি ওইভাবে তুমি ডেক্সি ভর্তি করে রেখে দাও, তাহলে কিন্তু মানে ভাজাটা ঘেটে যাবে, মানে গোল গোল আলু ভাজা একদম ঘেটে যাবে। তো এদিকে মোটামুটি আমার সব সিটিও হয়ে গেছে। চলো তাহলে কি কি রান্না হলো একটু দেখিয়ে দিই। এদিকে হয়েছে ভাত, আর এদিকে হয়েছে টক ডাল। এই যে দুটো ডেক্সিতে ঢেলেছি, নাহলে এখন তো জানো গরমের সময় টক ডাল যদিও মানে নষ্ট হয় না, তারপরেও আমি দুটো ডেক্সিতে ঢেলেছি। ওদিকে ওর ভাতটাও হয়ে গেছে। আর দেখো আলু ভাজাটা কত সুন্দর হয়েছে, দেখেছো? তোমরা দেখলেই বুঝতে পারছো, যেরকম ভাজা সেরকমই আছে। তবে হ্যাঁ, এই ভাজাটা করতে গেলে কিন্তু একটু তেলটা বেশি লাগে। তো তাহলে কিন্তু তেলটা বেশি দিলে কি হয়, মানে ভাজাগুলো একদম পুরো একটা একটাই থেকে যায়, তাই তুমি যতটাই ভাজা করো। আর এই ভাজাটা করতে আমার বেশ ভালো লাগে, আর খেতেও সেরকম ভালো লাগে। তো দেখো, আর এইদিকে মোটামুটি সব কিছু পরিষ্কার করে নিয়েছি।
চান করে নিয়েছি, নিয়ে এদিকে দেখো তুলসী মন্দিরের সামনে একটা পিঁড়ি, তার উপরে ডাব রেখে দিয়েছি, আর ওদিকে ঘটিতে আছে দুধ, আর এদিকে রেখেছি 1 বালতি জল। আর এদিকে দেখো এত পরিমাণে আকন্দ ফুল পেয়েছি এবার, তো মানে মালা করেও প্রচুর পরিমাণে ফুল বেশি, তো বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো মাম্মার অবস্থা। আজকে চান করে আমি শাড়ি পরেছি, আর এদিকে পায়ে একটু আলতাও পরে নিয়েছি, খুবই তাড়াহুড়োর মধ্যে, যেহেতু ওদিকে পাশের বাড়িতে শিব চলে এসছে। আর এদিকে মাম্মা আমার সঙ্গে মানে পুরো যুদ্ধ করছে যে আমি শাড়ি পরেছি, তুমি আমাকে একটা নতুন জামা বের করে দাও। তো যাই হোক চলো। হ্যাঁ ঘড়িটা তুলে ঘড়িটা তুলি টান যাচ্ছি এখন ফল আনতে বাজারে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে গেছে পড়তে। তো এই যে কালকে ব্যাগটা নিয়ে এসেছিলাম বাজারে গিয়েছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে নিয়ে এটাকে বেরিয়ে পড়েছি। তো চলো নীল ষষ্ঠীর মানে নীলের যে বাতি ফল টলগুলো সেগুলো নিয়ে আসি। আর এই যে বোনের দোয়াই কুর্তিটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বেরিয়ে পড়ি। তো এই যে বাজার থেকে চলে এসেছি, আর ফল টল নিয়ে এসেছি, আর কালকের জন্য কিছু সবজিও নিয়ে এসেছি। তো সবজিটা টাটকা পেয়ে গেছি, তো ভাবলাম নিয়ে যাই। তো পটল আর সাদা শাক, আর নিয়ে এসেছি একটা বাঁধাকপি। তো কালকে কি মেনু হবে এগুলো দিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তরমুজটা মেয়ে এখন খাবে, মানে ওর খিদে পেয়ে গেছে, তো এটা কেটে দিই। এই দেখো তরমুজটা কেটেছি, মানে একদম একটু সাদা টাইপের, মানে এর ভিতরে একদম লাল নেই। তো মানুষের মনে যেমন হয় না যে একজন মানুষের মনে কি আছে আমরা সেটা বুঝতে পারি না, তো তরমুজের ভেতরটাও ঠিক সেরকম, মানে ওর ভিতরে কি আছে আমরা বুঝতে পারি না। বাড়ি আসলে যখন কাটা হয় তখনই বুঝতে পারি যে হ্যাঁ এটা সাদা কি লাল। তো যাই হোক সাদা আছে কিন্তু মিষ্টি। তার দিকে মা করছে একটু সন্ধ্যাবেলার চা। দেখো ফাইনালি কিন্তু রেডি। আর এই যে এই শাড়িটা পরেছি, তো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, তো আমার মায়ের। তো যাই হোক পরে নিলাম। আর এদিকে মাম্মা এই জামাটাই পরেছে। তো চলো বেরিয়ে পড়ি। তো মন্দিরে এসে গেছি, মন্দিরে এসে এদিকে দেখো সবাই ধূপ প্রদীপ, মানে বাবার ওখানেও যে নীল ষষ্ঠী করেছি, বাবার ওখানেও নীলের বাতি জ্বালিয়ে এসেছি ধূপ। আর এদিকে মায়ের মন্দির আছে, তো মায়ের মন্দিরেও কিন্তু ধূপ বাতি সবটাই জ্বালানো হচ্ছে। আর এদিকে দেখো আমাদের মায়ের মূর্তিটা কিন্তু খুবই ছোট, কিন্তু খুবই জাগ্রত আমাদের মা, মানে মাকে ডাকলে মা সাড়া দেয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক এদিকে মাম্মা আর কি বাতি ধরাবে, তো সেটাই চেষ্টা করছে অনেকক্ষণ থেকে। দেখো মানে সিঁড়িতেই জ্বালিয়ে দিচ্ছে বাতিটা, তো আমি বললাম যে মাম্মা এখানে ধরায় না, তো আবার সেটাকে চেষ্টা করছে। তো যাই হোক ওর এই ছোট ছোট চেষ্টাকে আমি যথেষ্ট মানে কি বলবো রাখার চেষ্টা করি। তো ও এখন থেকেই যদি এই চেষ্টাগুলোকে মানে ধৈর্য ধরে করে অবশ্যই ও পারবে, ঠিক আছে। তো যাই হোক মোটামুটি দেখি অবশেষে মোটামুটি পেরেছে, এটা খুব আনন্দ যে মোমবাতিটা জ্বালাতে পেরেছে। বাতি টাতি ধরিয়ে তারপরে পুজো হলো, তারপরে আমরা কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে অঞ্জলি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখন হচ্ছে আরতি, তো আরতি হবে, তারপরে একটু প্রসাদ নিয়ে বাড়ি যাব। তো আবার কালকে চড়ক আছে, কালকে আসব, তো কালকে কি হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই যারা যারা নীলষষ্ঠী করেছো তার সবাই ভালো থেকো, তাদের সন্তানদের জোরে নীলষষ্ঠী করা, আমাদের সন্তানদের জন্যেই কিন্তু আমাদের এই নীলষষ্ঠীটা করা। তো অবশ্যই সমস্ত পৃথিবীর সমস্ত সন্তান যে যেখানে আছে সবাই ভালো থাক সুস্থ থাক, ঠাকুরের কাছে এই কামনাই করি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।